गुड मॉर्निंग वेलकम बैक टू मित्र अ स्टोरी नीटर। আর আজকে আবার আমি তোমাদের সামনে বসে পড়েছি, মানে ফ্রাইটিং ফ্রাইডের আর একটা এপিসোড নিয়ে এসেছি। তার আগে সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। 2025-এ যেন সবার সব ভিশন যেগুলো তোমরা মনে রেখেছো সব যেন পূর্ণ হয়। আর তোমরাও আমায় উইশ করো যে আমার যে ভিশন বা আমার যা ইচ্ছা 2025-এ ফুলফিল করার আছে সেগুলো যেন ভালোভাবে পূর্ণতা লাভ পায়। তো চলো আর দেরি না করে আজকে আবার তোমাদের ভয় দেখাতে চলে আসি। তো আর দেরি না করে শুরু করছি, ঠিক আছে? আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি হিল স্টেশনের একটা গল্প। একটা ছোট্ট পরিবারে কে আছে? বাবা, মা আর তাদের 10 বছরের একটি মেয়ে। বাবার নাম হলো অমিশ, মায়ের নাম হলো বিদিশা আর তাদের ছোট্ট 10 বছরের মেয়ের নাম হলো অনন্যা। ওরা কোথায় থাকে? ভারতেই থাকে, কিন্তু আমাদের ভারতের সাউদার্ন পার্টে থাকে, মুন্নারে থাকে, ঠিক আছে? মুন্নার একটা হিল স্টেশন। এই ঠান্ডার মধ্যে তোমরা ভেবে নাও যে হিলের কেমন ওয়েদার থাকে, সেরকম স্পুকি পুকি জিনিস নিয়েই আজকে চলে এসেছি তোমাদের পেশ করতে একটা ভূতের গল্প বা ভয়ানক একটা গল্প। তো চলো স্টার্ট করি। কি হয়েছিল এই পরিবারটার সাথে? এই যে মেয়েটির কথা বলছি, অনন্যা, যার তখন ছিল 10 বছর, এখন সে একটি বড় মেয়ে হয়ে গেছে, চাকরি করছে। তো তার সূত্রেই এই গল্পটা আমার কাছে এসছে। তো মন দিয়ে শোনো। এই মেয়েটা যখন 10 বছর ছিল, ওর বাবার পোস্টিং, যার নাম অমিশ ছিল, আগেই বললাম, মুন্নারের একটা জেলায়। না, উনি কোনো টি স্টেটের ম্যানেজার ছিলেন না, উনি মুন্নারের গভর্নমেন্টের কোনো কাজে ছিলেন, বেশ উঁচু পদেই ছিলেন। তো ওদের একটা টি স্টেটের কাছে একটা বাংলোতে ওদের থাকতে দেওয়া হয়েছিল। তো বাংলো বলতেই, আর এটা যখন এই মেয়েটির যদি এখন হয় প্রায় 35 বছর, তো বুঝতে পারছো 10 বছর যখন ছিল তখন কতটা আগের গল্প। আর এই বাংলো প্যাটার্ন এখন যেগুলো নতুন হচ্ছে সেরকম নয়, কিন্তু এই বাংলো প্যাটার্নের যে গল্প তখনকার যে বাংলোগুলো ছিল সেগুলো বেশিরভাগই ওরকম স্পুকি, ব্রিটিশদের ছেড়ে যাওয়া বাংলো। এমনি জায়গাটা যেহেতু মুন্নার বলছি, চারদিকে চা বাগানে ছেয়ে গেছে। ওদের যে জায়গাটা ছিল, ওদের একটা যেখানে ওরা বসতো, মানে ওদের বসার জায়গা ছিল, সেই লিভিং রুম থেকে নাকি সুন্দর একটা ভিউ আসতো। আর ওরা ওখানে যদি বসে চা মানে খুবই এনজয় করতো। আর ওরা দেখতে পেতো দূর থেকে মেঘরা ভেসে ভেসে ওই চা বাগানের ওপর দিয়ে যাচ্ছে। খুবই একটা সিনিক একটা জায়গা। তো ওই মেয়েটার এখনো ওরকম মনে আছে ব্যাপারটা, কিন্তু এই ঘটনাটা ওর মনে এমন গেঁথে গেছে যে ও এখনো বলে যে আমি যখনই ওই জিনিসগুলো ফিল করি বা রাতে, এখনো নাকি ওর সেই হ্যালুসিনেশন হতে থাকে বা ভয় ওর মনের মধ্যে কাজ করে। তাই জন্য মেয়েটি খুব একটা একা এদিক ওদিক যায় না। যাই হোক, এগুলো এই গল্পের ক্ষেত্রে নয়, কিন্তু এই সূত্র ধরেই ওর এই হ্যালুসিনেশন, এখনকার যে ভয় এখনো রয়ে গেছে সেটার বিষয়। তো সেই গল্পটাই তোমাদের বলছি। তো ওরকম একটা জায়গায় ওরা থাকতো। ও স্কুলে যেত, স্কুল থেকে আসতো, ওর মা হাউস ওয়াইফই ছিল আর ওর বাবা অফিস যেত। তো একদিন স্যাটারডে ছিল, স্যাটারডে মেয়েটির তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি হয়ে যেত, এই হাফ ডে মতন হয়ে গেছে। তো ও চলে এসছে। তো সে দেখছে যে ওর মা ওই যে সুন্দর সিনিক যে একটা লিভিং রুমে, যেখান থেকে ওই সুন্দর চা বাগান আর সেই ভেসে ভেসে মেঘেতে যাওয়া আসা দেখা যেত, সেখানে বসে চা খাচ্ছে আর বাইরের দিকে খুব তন্ময় হয়ে দেখছে। তো গিয়ে ওর মার পাশে বসেছে। তো বসে বলছে যে মা কি করছো, যদি বাচ্চারা করে, 10 বছরের মেয়ে। তো ওর মা বলছে আয় আয় দেখ না কি সুন্দর, দেখ মেঘেদের আনাগোনা হচ্ছে, একটা সুন্দর গান চালিয়ে দি, তুই এখানে বসেই আজকে লাঞ্চটা আমার সাথে করে নে। তখন মেয়েটা ওখানে বসে বসে ওর মার সাথে লাঞ্চ করছে। তখন অনন্যা বলছে যে হঠাৎ করে মা দেখি উঠে, মানে ওরা যেখানে বসছিল সোফাটা, ওদের যে বড় যে জানলা যেখান থেকে সেই সুন্দর সিনিক জায়গা দেখা যেত, তার থেকে একটুটা দূরে ছিল, একদম কাছে, মানে একদম জানলার কাছে চলে গিয়ে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে।
তো ও ছোট মানুষ, ও লাফাতে লাফাতে গেছে, গিয়ে দেখছে যে মা কি দেখছে। তো মাকে বলে যে মা কি দেখছো? তো মা বলছে দেখ ওই একটা আঙ্কেলকে দেখতে পাচ্ছিস, আঙ্কেলটা এদিকে আসছে কিন্তু বেড়ার কাছে এসে দাঁড়িয়ে আছে, অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু আসছে না। কে বলতো? ওই যে যারা কাজ করে ওখানকারও তো লোকজন না, ওখানে যারা মানে চাষ করতো, মানে চায়ের চাষ করতো, ওর মা খুবই মিশুকে ছিল, তাই জন্য সবার সাথেই মোটামুটি ওনার আলাপ ছিল। বা চাষ যারা ওই চা বাগানে কাজ করতো, কেউ কেউ ওদের বাংলো তো এসেও মানে পার্ট টাইম কিছু কাজবাজ করে দিত, তাই উনি মোটামুটি মুক্ত চেনে সবার সাথে কথা না বলে। তো ও বলছে যে তো মেয়েটা তো লাফাতে লাফাতে গিয়ে দেখো ওই মা কেউ তো নেই, বলে কেউ নেই। তারপর ওর মা ওর সাথে এতক্ষণ কথা বলছিল, তারপর আবার যখন বাইরে দেখে তো দেখে যে সত্যি কেউ নেই। তখন ওর মা কিছু বলে না, চলে আসে। তো তার পরের দিন এরকম হয়ে যায়। তারপর একটা সানডে আসে, সেদিন কি ওর বাবাও আছে। তো এরকমভাবে বসে বসে ওরা কিছু একটা খেলছিল, মানে বোর্ড গেমস টাইপের খেলছিল। ওর মা চা করে এনে দিয়েছে, চা স্ন্যাক্স এরকম। তখন সন্ধে হয়ে হয়ে আসছে। তো ওর মা আবার দেখে আবার গিয়ে এরকমভাবে উকি মারছে ওই জায়গাটা থেকে। তো এবার ওর মা বলছে, মেয়েটা বলছে দেখো বাবা মাম্মাম আবার কি দেখছে। তখন বলছে কি দেখছে? তোর মা বলছে মা সেদিনকে একটা আঙ্কেলকে দেখছিল, আমি তো কিছু দেখতে পাইনি, মা মনে হয় কিছু ঘোস্ট দেখেছে। তোর বাবা বলে এই এসব বলতে নেই। তখন বলছে কি না দেখো না, মা দেখে, আমি তো দেখতে পাইনি। তখন ওর বাবা গিয়ে ওর মার পাশে দাঁড়ায়। তো গিয়ে বলে কি হয়েছে বিদিশা, কি হয়েছে? তখন ওর মা বলে যে আরে ওই যে একটা লোক মাঝে মাঝে আসে এখানে, এসে ওই বেড়াটার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমি মানে তাকিয়ে কথা বলতে যাই তো চলে যায়। তখন বলছে যে তোমার কি কিছু সন্দেহ হচ্ছে লোকটাকে? মানে বলছে কি কি জানি, বুঝতে পারি না, দেখে তো ভদ্রলোকই মনে হয়। তখন বলছে কি দেখো তুমি এরকম যাকে চেনো না তাদের সাথে কথা বলো না। তখন বলছে কি জানি, হয়তো কোনো ম্যানেজার এসছে স্টেটে। বলে ম্যানেজার এসছে? কই আমার সাথে তো মানে ওদের যে বাবাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল, বা অন্তত ওই স্টেটে যারা ম্যানেজার বা বড় উচ্চ পদে যারা কাজ করতো, যেহেতু ওইটুকু ছোট জায়গা, ওখানকার ওই ক্লাব হতো, ফ্রাইডে ক্লাব, ওখানে ওর বাবা মানে ওরকম অফিসার্সরা যেত। বলে কই নতুন তো কাউকে দেখলাম না। বললো কি জানি। তো একদিন ওর বাবা ছিল না, এটা ওর মার কাছ থেকে পরে অনন্যারা গল্প শুনেছে। তো ওর বাবা অফিসে গেছিল, সেদিনকে সানি ডে ছিল। তো ওর মা সেদিনকে কাজবাজ হয়ে গেছে, ওদের যে আরও যে মেডস ওয়েডসরা ছিল তারা অন্য কাজ করছিল। তো উনি যেহেতু সানি ডে ছিল, ওরা লনের সামনে ওর মা এক কাপ চা নিয়ে বসে পেপার পড়ছিলেন। তো আর এবার যেখানে বসছিল সেখান থেকে ওই ফেন্স, যেখানে ওই লোকটাকে দেখা যেত যে দাঁড়িয়ে থাকতো উকিঝুঁকি মারতো, সেখানে একদম কাছে আর কি। তো ওর মা এরকমভাবে পড়তে পড়তে পেপার পড়তে পড়তে যখন ওপরে তাকিয়েছে, তখন দেখছি ওই লোকটা আবার ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মাইল করছে। তো উনি বলে কি আপনি কি কাউকে খুঁজছেন, আপনি কি কিছু বলবেন? তো লোকটা কিছু বলছে, লোকটা কিছু বলার চেষ্টা করছে, জাস্ট লাইক মানে কিছু একটা বলছে। তো ওর মা কিছু শুনতে পাচ্ছে না। তখন ওর মা বলছে কি কি বলছেন, জোরে বলুন। তখন উনি আবার কিছু বলছে, তো উনি শুনতে পাচ্ছে না বিদিশা। তো বললো যে আপনি ভেতরে আসুন না, ভেতরে এসে বলুন, ভেতরে যা বলুন, আপনার কি কিছু চাই বা কিছু কোয়েশ্চেন করছেন, আমি তো শুনতে পাচ্ছি না, আপনি আসুন। কিন্তু এখানে বিদিশার ভুল হয়েছে, ও তো ফেন্সদের কাছে গিয়ে জানতে পারতো যে উনি কী বলছে, সেটা না শুনে ও ওই লোকটাকে ভেতরে আহ্বান করে, বলেছে আপনি আসুন, এসে আমার সাথে কথা বলুন। তো লোকটা কিছু বলে না, লোকটা এরকমভাবে স্মাইল করে আবার পেছন ফেরে কোথায় ওই যে চা বাগানের ওখান থেকে কোথায় চলে যায়। ও খুবই উইয়ার্ড লাগে, বলে আবার কি কথাবার্তা কি জানি। তারপর দুদিন পরে আবার ওই যে বিদিশা, সে ওই লনে কিছু ফুল গাছ লাগিয়েছিল, সেগুলোর পরিচর্যা করছে। তখন বিকেলবেলা, সেদিনকে সন্ধে হয়ে হয়ে আসছে, তখন দেখছে ওই লোকটা আবার এসেছে। এবার লোকটা এসে বলছে যে আবার কিছু একটা বলছে বিদিশাকে। তখন এবার বিদিশা যেখানে জল দিচ্ছিল সেখান থেকে ফেন্সটা কাফি দূরে ছিল। তো ও আবার বলে যে আরে আপনি ভেতরে আসুন না, এসে বলুন কি হয়েছে, আপনি কি কিছু বলতে চাইছেন? কিন্তু বিদিশা সেবারও এগিয়ে যায় না। তো ঠিক আছে, এবার
সেদিন কেউ কিছু বলে না, ওখানে ওরকম স্মাইল ফাইল করে, তারপরে ওই কিছু লোক আর কি চা বাগানে কাজ করছিল ওই দিকে চলে যায়। তো বিদিশা ভাবে তাহলে ওদেরই কোনো ম্যানেজার ফ্যানেজার এসছে, আমিষর বর এখনও জানে না এসব ব্যাপারে, তো অত কিছু মাথায়ও লাগায়নি, কি ওদের কুলি বুলি, ওদের অত মাথা লাগানোর কিছু নেই, আমরা তো লাগাই না না এরকম সবসময়। তো যাই হোক, তো দুটো জিনিস উইয়ার্ড লেগেছে। ও ভাবলো এর পরের দিন আমিষকে বলতে হবে ব্যাপারটা কি, কিন্তু কেন কি আমারও কেমন লাগছে স্পুকি। তো যাই হোক, ও চলে গেছে। তারপরের দিন একদিন বেশ সন্ধে হয়ে গেছে, একদম এক ফোঁটা আলো দেখা যাচ্ছে, মানে কখনোই ঝুপ করে, পাহাড়ে তোমরা জানো খুব ঝুপ করে অন্ধকার নেমে আসে, তো এরকম একটা সময় যখন ঝুপ করে এখনই অন্ধকার হয়তো নেমে আসবে, এই কিন্তু ওর বর ওই সময় এসে যাওয়ার কথা আমিষের বাড়িতে, কিন্তু ও আসেনি। মেয়েটা রান্নাঘরে কিছু খেলাধুলা করছে, ওকে কিছু খাবার ওখানে বসিয়ে দিয়ে এসছে, আর ও ওই সেই বড় জানলাটা দিয়ে বিদিশা এরকমভাবে দেখছে যে কেন আসছে না আমিষরা, সময় হয়ে গেছে। আসলে ওইখানে ওদের তো আর সেরকম বাংলো টাইপের, দেখবে বাংলো যেগুলো হয় সেগুলো বড় বড় জায়গা নিয়ে হয়, আর খুব একটা আমার মনে হয় না যেরকম ফ্ল্যাট বা বাড়িতে আমরা নেইবার্সদের সাথে ইন্টারাকশন করি, ওদের ওখানে ওরকম ছিল না। নেইবার্সরা দূরে দূরে থাকতো, মানে অন্য যে অফিসার্স কোয়ার্টার্সগুলো বা বাংলোগুলো ছিল, আর ওদের ওই কাজের লোকদের মধ্যেই থাকতো। ও আর কাজের লোকদের সাথে অত কি কথা হলো, আরও ওর বরের জন্য ইন্তজার করছে। তখন এই সময় দেখা যায় ওই লোকটা আবার এসে এবার স্মাইল করছে, আর এমন যেন বলছে যেন বিদিশা বুঝতে পারছে যে ও বলছে যে ও কি ভেতরে যাবে, তখন ও বলে কি হ্যাঁ আসুন, আপনাকে তো ডাকা হয়, আসুন। আর তখনই ও দেখতে পায় যে ওই লোকটার পেছন থেকে ওর বর আমিষ আসছে। তখন ও আরো খুশি হয়ে যায়, আরে বাবা ভালো সময় এসছে, লোকটা একাও আসবে না, ওর বড়ও চলে এসছে, এবার আজকে তোর বরকে দেখাবে যে ও একটা লোক এরকম। আর সেখানে কি ও দু একবার বোধহয় বলেওছে, আমিষ পাত্তা দেয়নি, বলে এরকম কোনো লোক নেই, মানে ও যা বর্ণনা দেয় এরকম আমি কাউকে দেখিনি। এবার তখন দেখছে হঠাৎ করে আমিষ ওই লোকটাকে ক্রস করে মানে এমনি করে পাশ দিয়ে ক্রস করে এসে গেটটা খুলে ভেতরে ঢুকে দরজা খুলে ভেতরে ঢুকে আসে। আর বিদিশা পুরো হাঁ হয়ে যায় যে কী হলো ব্যাপারটা, মানে আমিষ এত কি কোনো টেনশনে আছে, লোকটা সামনে দাঁড়িয়ে আছে, মানে একটা আননোন লোককে দেখলে তো লোকে ফিরেও তাকায়, আমিষ কিছু দেখলো না, সামনে দিয়ে এরকমভাবে পাশ দিয়ে চলে এলো, এসে ঢুকে গেল। তখন ও এসে বলছে, আরে তুমি ওই লোকটাকে দেখলে না, ওই লোকটাকে কথা বললে না, ওই লোকটা এসে দাঁড়িয়েছিল, তুমি তো ওর পাশ দিয়েই ক্রস করলে। বলে পাশ দিয়ে ক্রস করলাম? কোথায় পাশ দিয়ে ক্রস করলাম, আমি তো একাই এলাম এখান থেকে। বললাম তোমার কি কোনো টেনশন? আরে তোমার পাশ দিয়ে তুমি চোখে দেখো না, আমরা বউরা যেমনি বলি আর তোমার চোখে দেখতে পাওনি, খুব টেনশনে ছিলে। তখন আমি যদি তোমার না মাথাটা এবার ওই লোকটা করে খারাপই হয়ে যাবে, কোথায় কে দাঁড়িয়ে আছে বলে। এবার যখন ওরা দুজনেই ওই বড় জানলাটা দিয়ে দেখে, দেয়ার ইজ নো ওয়ান, কেউ ছিল না ওখানে। এবার আমি সত্যি মজা বলছে, দেখলে কেউ নেই, তুমি কি ভাবো একা একা থাকো, এই জন্য বলি ওইসব বই। আর বিদিশা না খুব ভালো, মানে অনেক বই পড়তো, স্পুকি গোস্ট বই এইসব পড়তো। তখন বলছে তুমি ওই বইগুলো পড়ো, ওই বইগুলো পড়ে পড়ে তোমার মাথাটা খারাপ হয়েছে। তখন ও খুব রেগে, বউরা নাটখাট হলে খুব রেগে যায় বলে এবার হয়ে গেছে সেদিনকে। তো এই যেটা হলো সেটা কোনো একটা ছুটির সময়, হ্যাঁ শীতকালে, হয়তো 25 আগস্টের আশেপাশেই হবে, কেন কি তখন একটা বড় লম্বা ছুটি পড়ার ব্যাপার ছিল। ওই আমি সেদিনকেই লাস্ট করে তারপর অফিসে 2-4 দিনের ছুটি ছিল ওদের। তো এবার ওরা বলছে কালকে তো আমি রাত করে ঘুমোবো বলে, ও কিছু টিভি ফিভি দেখেছে ওই আমিষ বলে, ওরা ওখানে শুয়ে পড়েছে। এবার রাত্রি হয়েছে, তো রাত্রির সময় না আমিষের কি একটা অস্বস্তি হয়েছে। আমিষ উঠে দেখছে যে ওর বউ অকাতরে ঘুমোচ্ছে, বাচ্চাটাকে ওরা অন্য একটা রুমে, 10 বছরের মেয়ে বলে ওরা আলাদা সিস্টেম আছে, আলাদা ঘরে ও আছে ঘুমোচ্ছে। এবার হঠাৎ করে মনে হলো কিচেন থেকে না কিছু ফ্রিজ খোলার খটখট করে কিছু একটা পড়ে গেল, ফ্রিজ খোলার আওয়াজ হলো, এরকম একটা কিছু আওয়াজ শুনতে পাচ্ছে। আমিষের আর ঘুম আসছিল না রাত্রিবেলা, তো ঠান্ডাও পড়ে গেছে, ও একটা ওই নাইট গাউন পরে হবে কিসের ফেরাল ঢুকলো না কি না কাজের লোকগুলো কিছু করছে, দেখা উচিত, এত আওয়াজ কেন হচ্ছে। পাশ ফিরে দেখলো বিদিশা তো ঘুমোচ্ছে, তো বাইরে গেল। তো ও যখন বেরোচ্ছে রুম থেকে তখন দেখলো যেন ওই কিচেন থেকে একটা ছায়া শাট করে চলে গেল। ও বললো
চোর ঢুকেছে নাকি, কিন্তু এখানে তো চোর ফোর সেরকম নেই, তাহলে কি কাজের লোকেরা কিছু কাজ করছে, কি মেয়েটা কিছু উঠেছে? বলে ও না, কিচেনে না গিয়ে ওর মেয়ের রুমে যায়, অনন্যার রুমে। তো গিয়ে দেখে অনন্যা তো ঘুমোচ্ছে ওর পুতুল ফুতুল জড়িয়ে। তো ও আবার আসে, তো এবার আবার কিচেনে যায়। কিচেনে গিয়ে দেখে যে সেরকম কিছু নেই, কিন্তু ওরা বোধহয় ওই পরের দিন বললাম না ছুটি ছিল 25 ডিসেম্বর বা কিছু, তো যেহেতু অনেক দিন ছুটি ছিল ওরা কিছু একটা প্ল্যান করেছিল, পিকনিক বা পার্টি, সেটা অনন্যার এখন আর মনে নেই, তো ও সেটা বলতে পারেনি। তো এবার ও দেখলো যে ফ্রিজ থেকে সব মাংসগুলো, কাঁচা মাংসগুলো বার করা, মানে করে ওই কিচেন আইল্যান্ড হয় না, ওখানে ডাম্প করা রয়েছে। তো ও দেখলো যে রাত্রিবেলা কে মাংস, আর বিদিশার কি মাথা ফাথা গিয়ে নেই যে সব রাত্রিবেলা করবে, মানে ওর ঘুমই হচ্ছে না, হয়তো হয়তো মাঝখানে উঠে কালকে রান্না করবে বলে সব বার ঠার করেছে নাকি, বলছে কি অদ্ভুত। তো ও আর হাত ফাত দেয় না, ও আবার চলে আসে। তো চলে এসে আবার শোয়। তারপর কিছুক্ষণ পরে ওর মনে হয় যে ও ঘরে না কে কাঁদছে, কিন্তু কান্নার আওয়াজটা, প্রথমে তো ভয় পায় যে কী কে কাঁদছে। তো উঠে দেখে যে বিদিশা তখনও ঘুমোচ্ছে। তো ও আবার অন্য পিসে খুব ভালো ভাবছে তাহলে হয়তো কি বাইরে থেকে কিছু আওয়াজ আসছে। ওই অনেক সময় দেখবে পাখির বাচ্চা, ওই বেশিরভাগ শকুনের বাচ্চা, তারপরে কোনো জন্তু জানোয়ারের বেবিসরা এরকম ক্রাই করলে মনে হয় যে কান্নার আওয়াজ। ও তো ওরকম জায়গায় থাকতো, বলো না চা বাগান, ওখানে পাহাড় সামনে, বলে কিছু এসছে বোধহয়। তো উনি আবার পাশ ফিরে ঘুরে খুব ভালোভাবে শুনতে থাকে। তখন মনে হয় না, মনে হচ্ছে কোনো একটা মেল ভয়েস কাঁদছে, মানে খুব বাচ্চার আওয়াজ নয়, বেশ বয়স্ক লোকেরই বাচ্চা, মানে একটা লোক যেন কাঁদছে। ওর এবার খুব ভয় লেগেছে হঠাৎ করে, মানে হয় না দেখবে অনেক সময় কিছু একটা অকারণে আমাদের খুব একটা ভয় লাগে, গুজবাম্প লাগে। তো ওনার খুব ভয় লেগেছে আমিষে। তো উনি উঠে বসেছে, বসে তখন ওর মনে হচ্ছে যে না, কান্নাটা তো বিদিশার কাছ থেকে আসছে। ও পাশে ঘুমোচ্ছিল, তখন ও এরকমভাবে তাকিয়ে দেখছে যে বিদিশা এরকম মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে, কিন্তু কান্নাটা বিদিশার গলার নয়, মানে একটা মেয়েলি বা বিদিশার গলা। ওনার হাজব্যান্ড অবশ্যই জানে না ওর গলা কেমন, কিন্তু ওরকম না, অন্য কোনো। তো ও খুব ভয় লাগে, ও বিদিশাকে এরকমভাবে ঝাঁকায়। যখন বিদিশা এরকম করে উঠে দেখছে চোখগুলো লাল লাল হয়ে এরকমভাবে বসে আছে। তখন বলছে যে কী হচ্ছে, তুমি কাঁদছো কেন? তখন ওরা হিন্দিতে কথা বলতো, এই যে মানে ফ্যামিলিটা ছিল ওরা হিন্দিতে কথা বলতো, মানে মুম্বাইয়া হিন্দি যেটা হয় না, মারাঠি কাম হিন্দি যেটা আছে, ওরকম একটা হিন্দিতে কথা বলতো। কিন্তু ইনি যে বলছে, ওরা কিন্তু সাউথ ইন্ডিয়ান, মুন্নারে ওনার পোস্টিং ছিল, ওরা সাউথ ইন্ডিয়ান ছিল না। আর ওরা এমনি নর্মাল হিন্দি, মানে মুম্বাইয়া বা দিল্লি হিন্দি, আমরা যেমনি হিন্দি বলি ওরকম ওনারা কথা বলতো। কিন্তু যে উঠে ও ভোজপুরিতে বলছে, ওই মেয়েটি মানে বিদিশা, যে হামকো তো, মানে কোন একটা জায়গার নাম বলছে যে আমাকে যেতে হবে ওখানে, আমার বাবা মা ইন্তজার করছে, আমি এখানে আটকে গেছি, প্লিজ আমাকে হেল্প করো, আমাকে নিয়ে যাও। তখন এবার প্রথমে তো খুব ভয় পেয়ে যায়, তারপর দেখবি অনেক সময় আমরা খুব বেশি ভয় পেয়ে গেলে উল্টো রিয়্যাক্ট করি, হয় রেগে রিয়্যাক্ট করি, বা এবার যেহেতু আমি খুব ভয় পেয়ে গেছে, কিছুক্ষণ ভয় পাওয়ার পর না ওর মাথায় কি এসছে, ঠাস করে একটা দিয়ে মানে গালে থাপ্পড় দিয়েছে বিদিশা। ও কোনোদিনই মারেনি কোনো ওর বউকে, কিন্তু মেরে ও নিজেরই রিগ্রেট হচ্ছে, কিন্তু যেই মারাটার পর না ও মাথা করে পড়ে যায়। তারপর আর কোনো হোশ নেই। তারপর ও অনেকক্ষণ জাগায়, আর মানে এরকম কান্নার আওয়াজ, চেঁচামেচি, তাই না, ওই নিচ থেকে ওদের যে কুকস আর যারা ছিল তারাও উঠে এসছে। উঠে সে কী হয়েছে, তখন ও বলে না কিছু হয়নি, ওরা শরীর খারাপ করছিল, এখন শুয়ে আছে, তোমরা যাও। তখন এই ঘটনাটা ঘটছে তখন রাত 1টা বাজে, ঠিক আছে। তো ও আর কিছু বলেনি, যে সকালবেলা হলে দেখা যাবে বলে। ও আবার যেহেতু মনে হচ্ছে পুরো ঘুমিয়েছে, মানে অজ্ঞান হয়নি, মনে হচ্ছে পুরো ঘুমোচ্ছে মেয়েটা। উনি আবার পাশে শুয়ে পড়ে, কুকস আর মেডসরা চলে যায়। আবার 1 ঘন্টা পর তা সেম জিনিস হয়। তখন ও খুব ভয় পায়, আর তো চেঁচিয়ে ওই মেডস আর কুকসদের আমিষ ডাকে। ওখানে তো আর কেউ ওনার ছিল না, তখন এসে তো কুকগুলো
মানে যে মহিলাগুলো আছে ওরা তো ভূত ভূত বলে অনেক কিছু বলতে থাকে, না এখানে ভূত আছে, এই আছে সেই আছে, একে ডাকো ওকে ডাকো তান্ত্রিককে ডাকো। এবার উনি আমিষ প্রথমেই অতটা হকচকিয়ে তো প্রথমে গেছিলেন, কিন্তু তারপরে মাথা কাম করে উনি ওনাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করেন। তো ফ্যামিলি ডক্টর আসে, তো বলে কি ও একা থাকে, এইসব বই ঠই পড়ে, মনে হয় ওর হ্যালুসিনেট হচ্ছে বা কিছু একটা, মানে ডুয়াল পার্সোনালিটিতে ভুগছে, আমি ওকে ওষুধ দিচ্ছি, ও ঘুমোলে পরে ভালো হবে। তো ওকে ওষুধ দেয়। তো সেদিনকে সকালটা সারাদিন ঘুমিয়েই কাটায়। ওদের যা পার্টি বা পিকনিক যেটাই ছিল ওটা তো ক্যান্সেল হয়ে যায়। মেয়েটাও থাকে মন মরা হয়ে থাকে, অনন্যা, ও তো সবই দেখছে, কিন্তু ওই 10 বছরের মেয়ে আর কি বলে। তো রাত্রিবেলা ওর বাবার কি মনে হয়েছে যে অনন্যাকে বলে যে তুমি আজকে আমাদের সাথেই থাকো। হয়তো ওনারও একা থাকতে ভয় লেগেছে কিনা জানি না। যাই হোক, অনন্যা আর ওর বাবা ওই ওদের রুমেই থেকে যায়। ওর মা পুরো বেডে শোয়, আর পাশে একটা ওই সোফা কাম বেড মতো লাগে থাকতো, মানে সোফা ছিল, ওটাকে খুলে দিলে বেড হয়ে যায়। ওটা মানে ছোটো জায়গায় মা বাবা মেয়ে শুয়ে পড়ে, মানে কোনো রকমে। আবার রাত্রিবেলা হয়, আবার সেম জিনিস শুরু হয়। তখন এইসব দেখে ওখানকার যে মেডসগুলো ছিল না, সেই মেড মধ্যে একজন বুড়ি বয়স্ক মেড ছিল। তো সে বলে কি, বাবু আপনি জানেন, আমি জানি আপনি বিশ্বাস করবেন না আমার কথা, তাও প্লিজ একবার আমাদের এখানে একজন আছে, ওখানে একটা হনুমান মন্দির ছিল, বলে ওই হনুমান মন্দিরের যে পুরোহিত, একবার ডাকতে দিন। দেখুন আপনারা তো করছেন, মানে উনি খুব লজিক্যাল ছিল, বলে আপনারা তো চিকিৎসা করাচ্ছেন, ওষুধ দিচ্ছেন, এটাতে আর কি হবে, উনি প্রার্থনাই করবেন। আপনাদের যদি কিছু টোটকা যেটা মনে হবে যে ওনার জন্য হার্মফুল, আপনি করবেন না, কিন্তু একবার ডাকতে দিন ওনাকে। তো ওরা তখন ভদ্রলোক রাজি হয়। তা ততক্ষণে বোধহয় উনি ট্রাঙ্ক কলও করেন ওনার নিজের বাড়িতে, নিজের হোম টাউনে, মুম্বাই সাইডে কোথাও ওনার হোম টাউন ছিল ওদের। তো তো আমি ফোন করে, তো ওখান থেকে ওরকম শুনে যে ওর মা ছিল না, মানে আমিষের মা ছিল না, কিন্তু দাদি আম্মা ছিল। তো দাদি আম্মাটা বলে যে হ্যাঁ তোমরা দেখিয়ে নাও, আমি যাচ্ছি। এবার উনি তো বয়স্ক, উনি কী করে আসবেন। আমিষের আর এক ভাই ছিল, সে নিয়ে যাবে ওনাকে, বলো যে ও নিয়ে যাচ্ছে, আমি ওকে বলছি, উনি যা বলছেন তুমি ভগবানের ওখানে যাও। তো ওখান থেকে পুরোহিত, ফর্চুনেটলি যেদিনকে ওই যে হনুমান মন্দিরে যে পুরোহিত, তিনি কোথাও বাইরে গেছিলেন, তো একদিন কি দুদিন পরে, আর এই দুদিন ধরে উনি ওরকম রাত হলে পরে ওরকম অন্য একটা চোখগুলো লাল হয়ে যায়, উঠে বসে, একটা পুরুষালী কণ্ঠে কাঁদে আর বলে যে আমাকে ওই একটা জায়গা বলে, জায়গাটা ভগবান জানে কোথায়, তখন তো আর এরকম গুগল ছিল না যে খুঁজে পাওয়া যেত। তো কোথায় একটা বলে যা ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, ওখানে আমার সব লোকজন আছে বলে, উনি আবার তারপর ওই ডাক্তার আসে, কিছু ওষুধ দেয়, উনি আবার ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, দুদিন পরে ফর্চুনেটলি এদিক দিয়ে যখন দাদি আম্মাটা যায়, আর ওখান থেকে পুরোহিতটাও সেদিকে আসে। আর ওখানকার যে মেয়েটা ছিল, বয়স্ক মেয়ে, সে তো থাকে। তো সেদিনকে পুরোহিতটা দেখে উনি কিছু গণনা করে, এরকম ছক কেটে কড়ি দিয়ে কিছু একটা গণনা করে বলছে এ তো মানে বাইরে থেকে এসছে। তখন বলছে বাইরে থেকে এসছে মানে, তখন বলছে যে এখানে কিছু মানে বাইরে থেকে কেউ এসছে, এই ঘরের মধ্যেই যে জিনিসটা এসছে, কিছু একটা আত্মা, সে বাইরে থেকে ওকে আহ্বান করা হয়েছে বলে ও এসেছে, ও এই মানে এই বাড়ির মধ্যে কিছু প্রবলেম নেই। তখন বলছে বাইরে থেকে এসছে মানে কি হয়েছে, তখন না আমিষের মনে পড়ে যে ওই বিদিশা বলতে একটা লোককে দেখা যায়, এরকম ও দুবার বললে কেউ ছিল, তখন না ও পুরো এরকম বলে। তখন অনন্যা ফার্স্ট দিন এরকম শুনেছিল, তো ওকে বলেছে আমার মেয়েও জানে, ওকে ডাকো। তো অনন্যাকে ডাকে, তখন বলে হ্যাঁ মামাম তো এরকম বলেছে। তখন বলে কি তাহলে ওই ওরকমভাবে কিছু হয়েছে। যাই হোক, তো এবার বলে এবার তো কি করে এসছে, ওকেই কেন চুজ করেছে সেটা তো এখন বোঝা যাচ্ছে না, আগে আমরা কিছু মন্ত্র করি। উনি এরকম কিছু একটা জল দিয়ে চারদিকটা বাঁধিয়ে দিয়ে বলে অনেক সময় হয় কি একটা আত্মা চলে এলে অন্য আত্মারাও মানে ওই জায়গাটায় ভর করার চেষ্টা করে। তো আমি এরকম বাঁধিয়ে দিচ্ছি যাতে অন্য কিছু বিপদ তোমাদের না হয়, আর ওকে তখন কিছু করা যাবে না, ওর ভেতর রয়েছে ওই জিনিসটা। তখন এবার উনি ওনার সামনে বসে উনি হনুমানজির একটা ছবি রেখে উনি কিছু চ্যান্ট করতে থাকে। তো চ্যান্ট করার সময়
করতে করতে আবার যখন রাত হয় তখন আবার ওই জিনিসটা কথা এসে হয়, মানে ওর মধ্যে ওই মেয়েটার মন করে উঠে বসে, চোখ সেই সেম চোখগুলো লাল লাল আর খুব কাঁদছে মানে পুরুষালী কণ্ঠে, আর বলছে একটা জায়গা যে ওখানে আমাকে নিয়ে যা, ওখানে আমার বাবা মা। তখন বলছে ওর জায়গাটা কোথায়? তখন ও বলে ওটা কোথায় বিহারের কোনো প্রত্যন্ত গ্রামে আছে, মানে খুবই গ্রাম। তখন বলছে তো ওখানে কেন যাবি, ওখানে কে আছে তোর? তখন বলে ওখানে আমার বাবা মা ভাইয়া ভাবি সব আছে, তো আমার মঙ্গেদারও আছে, আমি একবার ওদের সাথে দেখা করতে চাই। আমি প্রমিস করছি যে আমি ওদের সাথে একবার দেখা করার পরে আমি একে ছেড়ে দেবো। তখন ও বলছে কি একে ধরেছিস কেন? তো কিছু বলে না। তখন বলে যে বল কেন ধরেছিস ওকে? তখন ও বলে আমি কোথায় ধরেছি? তো ও তখন বলছে কি ও তো আমার গায়ের মধ্যে টয়লেট করে দিয়েছে, তো আমি প্রথমে বদলা নিতে ওর কাছে এসেছিলাম ওকে মারবো বলে, তারপরে মনে হলো যে ও হয়তো আমাকে আমার লাস্ট ইচ্ছাটা পূরণ করতে পারে, তাই জন্য করেছি। ও আমার গায়ের মধ্যে টয়লেট করে দিয়েছিল, তো আমার খুব রাগ হয়েছে। তখন বলছে টয়লেট করে দিয়েছে মেয়ে, কি ছেলে নাকি যে কি বলে যেখানে সেখানে টয়লেট করবে, ঠিক করে বল কি হয়েছিল? তখন ও বলছে কি না একদিন নাকি ওই মেয়েটা মানে বিদিশা ওখানকার আরো লেডিস গ্রুপের সাথে কোথাও একটা যাচ্ছিল, গিয়ে মানে তো এবার হয় না যে অনেক সময় আমার মেয়েদের পিরিয়ডস চলে, তো ওই পিরিয়ডস থাকাকালীন ও নাকি ওরকম যাচ্ছিল, তো কোথাও একটা পিকনিক করার সময় ওর কিছু একটা টয়লেট পায়, তো ও কোনো ঝোপঝাড়ে গিয়ে আর কি ওখানে মানে টয়লেট করে ওই যে নোংরা জিনিসগুলোকে চেঞ্জ করে, তো ওর নাকি ওখানে বাসা ছিল, ও নাকি ওখানেই থাকতো ওই ঝোপঝাড়ের মধ্যে। তো ওখান থেকে ওর খুব রাগ হয়েছে, তো ও প্রথমে ভেবেছিল একে মেরে দেবে, তারপর ওর কি মনে হয়েছে যে এর দ্বারা হয়তো ওর লাস্ট উইশটা পূর্ণ হতে পারে, তাই জন্য ওকে ও প্রসেস করেছে। কিন্তু ও বাইরেতে আসতে পারতো না, রোজ ওখান থেকে ঘোরাঘুরি করতো ওই ফেন্সের মধ্যে, কেন কি বাড়িটা নাকি যে ব্রিটিশ আমলে ছিল তাদের নাকি একটা খুব ভালো পিওর একটা ব্যাপার মানে কিছু একটা অরা ছিল, যাই জন্য ও ভেতর আসতে পারতো না, তাই জন্য ওখানে ঘোরাঘুরি করতো। তো ফার্স্ট দিন যখন মেয়েটা ওকে ডেকেছে তখন ওর মনে হয়েছে যে মেয়েটা যদি আমার 3 বার ডাকে তো আমি হয়তো ওখানে ঢুকতে পারবো। তো এরকম করে মেয়েটা তো 3 বার ডেকেছিল বিদিশা, তো ও তারপর ট্রাই করেছে, তো ও চলে এসে ওকে ও পজেস করেছে। তখন বলছে কি সে তো বুঝলাম, কিন্তু তুই তো বিহারে যাবি বলছিস তোর ওই সেই গ্রামে, কিন্তু ওখান থেকে এখানে এলি কি করে? তখন বলে যে আমি এখানে এই যে চা বাগানে এখানে কাজ করার সুযোগ পেয়েছিলাম আরও অনেক দিন আগে, বলছে তখন আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম এখানে একটা অফিসার পোস্টে, তো আমি এখানে আসি, এসে আমি অনেক কিছু বন্ধ ঠন্ধ করার চেষ্টা করছিলাম, যেখানে অনেক কিছু যদি চা বাগানে হয় পলিটিক্স, তো ওখানে নাকি কিছু গুন্ডারা মিলে ওকে নাকি মেরে ফেলে ওকে ওই যে ওই ঝোপঝাড়ে ওখানেই ওকে পুঁতে দিয়েছে। তখন বলছে কি আচ্ছা ঠিক আছে আমরা ওটাকে সৎকার করে দেবো তোকে, তা তুই মুক্তি পেয়ে। বলে না, যদি তোর সৎকার এখনই করতে চাস আমি মেয়েটাকে মেরে দেবো, আগে আমাকে নিয়ে চল ওখানে আমার গ্রামে, আমি ওদের সাথে একবার কথা বলবো, আমার কাজে একবার কথা বলবো, একবার দেখবো, তারপর আমি ওকে ছেড়ে দেবো, তারপর তোরা এসে এখানে সৎকার করবি, যদি সৎকার না করিস তাহলে আবার প্রবলেম হবে। বাবা এত বড়, যাই হোক বলে ঠিক আছে। তখন এবার ওই পণ্ডিতজি যে পুরোহিত ছিল সে ও আমিষকে বলে যে তোমাকে তো এবার নিয়ে যেতেই হবে। তখন বলছে কি ঠিক আছে, ছুটি নিয়ে এবার ওরা সেই যাচ্ছে, বলছে যে ও যেখান থেকে নিজেই বলছে যেখান থেকে যাও, মানে যখন ওরা স্টেশনে নেমেছে পাটনা স্টেশনে, তখন ওখান থেকে বলছে এখান থেকে যায় মানে কোনো গাড়ি যায়, হয়তো তখন বেলগাড়ি যেত, এখন হয়তো অটো যায়, যাই হোক মানে রাস্তাগুলো বলে দিচ্ছে যেখানে হতো এখানে আমি ফার্স্ট বার এসেছিলাম, এখানে আমি ফার্স্ট জব করতাম, এখানে আমি বাবার সাথে দোকানে এসেছিলাম, এসব অনেক কিছু বকর। ওরা তো ওই সময় নেই যে ওর তো কোনো রকমের ডেস্টিনেশনে পৌঁছানো নিয়ে কথা, বকর। তো ওখানে ওই আমিষ গেছিল, আনান্যাকে নিয়ে যায়নি, আমিষ আর আমিষের যে ভাই যে ওর দাদি আম্মাটাকে নিয়ে এসেছিলো, ওরা দুজনে নিয়ে গেছিলো ওকে বিদিশাকে। তো ওখানে যায়, তো গিয়ে ওই লোকগুলো থোড়ি চিনতে পারে, তো মেয়ে গিয়ে তখন এরকম বলে, তখন ওরা তো হা করে আছে, তখন বলছে হ্যাঁ সে তো ছিল একজন, সে তো অনেক দিন আগে সে গেছিল কাজ করতে, তারপর তো আমরা আর খোঁজ খবর পাইনি, পুরো পুলিশ বলেছিলাম, আর আমাদের এই গ্রাম থেকে কেই খোঁজ, তখন আর অত কত ইয়ে ছিল তাই না,
পুলিশে হয়তো রিপোর্ট করেছিল, কেউ খোঁজ খবর দেয়নি। বলে ও আচ্ছা, কি জানি, আমরা তো ভাবলাম ও হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে এই সেই। তখন বিদিশার মধ্যে ওই যে আত্মাটা আছে সে তো হু হু করে কাঁদছে আর সব কিছু বলছে যে আমার সাথে এই হয়েছে। তখন বলছে ও আচ্ছা এই হয়েছে। তখন অনেক ঘর পরে ওই ওই ছেলেটার যে লোকটার আর কি আত্মাটা ছিল তার মাও তো খুব কাঁদছে। তখন লাস্টে বলে এই জিনিসটা পুরো রাতভর চলে, সেদিনকে ওরা থাকে। আর এদিকে অমিশ আর ওর ভাই কি করে, ওখানেই বসে আছে। তো ওরা অনেক খাবার দাবার অফার করে, কিন্তু সে কি আর খেতে পারে বউয়ের টেনশনে। তারপর যখন সকাল হয় না, তখন ওই আত্মাটা নিজেই বলে যে আমার তোমাদের সাথে দেখা করার ছিল আর আমার সাথে কি হয়েছে সেটা বলার ছিল, এটা হয়ে গেছি। আমি আর মেয়েটা এই মহিলাকে আর কষ্ট দিতে চাইছি না, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। তো ওরা খুব কান্নাকাটি করে, কিন্তু সকাল হতে হতে যখন সূর্যর আলো বেরোয় আত্মাটা নাকি অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে বোঝা যায় যে আত্মাটা বেরিয়ে গেছে। আর তারপরেও নর্মাল, ও তো উঠে অন্য লোকেদের সাথে এরা কারা কেন এসছে ও কিছুই বুঝতে পারছে না, কিন্তু ওর শরীর থেকে প্রচণ্ড একটা ধকল যাচ্ছে না, তো শরীরটা প্রচণ্ড উইক ছিল। তো যাই হোক, তো ওর বর আর তখন কিছু বলে না, বলে যে আমার চেনাশোনা লোক বলে। তো ওরা বলে যে আর একদিন থেকে যাও, ওরা আর থাকে? বলছে না না আমি এখনই যাবো। ওখান থেকে সেদিনকে বোধহয় পাটনা চলে আসে ওরা, আবার সেই সেম রুট তো দেখেইছিল। তারপরে বোধহয় ওরা ওখান থেকে আবার ট্রেন করে আবার প্রথমে মুম্বাই, কিছুদিন থাকার পরে অনন্যাকে ও দাদি আম্মাটা মুম্বাই নিয়ে এসেছিলো। তারপরে ওখানে কিছুদিন থাকার পরে ওরা আবার মুন্নারে ব্যাক করে, গিয়ে ওর পুরোহিতের সাথে কথা বলে। তখন পুরোহিত বলে দেখো ও তো ওর কথা মতন ছেড়ে দিয়েছে, ওকে কিছু প্রবলেমও করেনি, ওর শুধু যেটুকু দেখা করার আর বলার ছিল ও কিন্তু ওর প্রমিস রেখেছে। এবার তোমরা তোমার প্রমিস রাখো, ওই জায়গাটা থেকে ওর অস্থিটা উঠিয়ে তোমরা সৎকার করো। যেহেতু আমরা জেনেই গেছি ও হিন্দু ছিল। এমন বলে তাহলে তো ওখানে ওইটা তো মানে চা বাগানের অংশ, ওখানে আমরা কি করে এরকম বলবো, কে বিশ্বাস করবে? বলে যে কিছু হবে না, চা বাগানের ম্যানেজারের সাথে আমার চেনাশোনা, উনি তো পুরোহিত ছিলেন, ওখানকার অনেকেই চেনাশোনা থাকে। তো গিয়ে বলে তো যখন খোঁড়া হয় সত্যি নাকি ওখানে একটা নরকঙ্কাল পাওয়া যায়। তো ওটাকে উঠিয়ে ওরা সৎকার করে, ওটাকে করে ওই কিছু গরিব দুঃখী ওখানে যারা থাকে না ভিখারিরা, তাদের কিছু খাইয়েও দেয়, মানে আর কি করে মানে ওদের পক্ষ থেকে যেটুকু করার হয়ে যায়। তারপর থেকে তো ওর আর কোনোদিন কোনো প্রবলেম হয়নি ওর মার। তারপর থেকে ভালোই আছে, ভালোই ছিলেন ওনারা। তারপর ওনার বাবা রিটায়ার করার পর ওখান থেকে ততদিন মুন্নারেই কাজ করেছেন ওনার বাবা। তারপর ওরা আবার মুম্বাই চলে আসে, অনন্যা বড় হয়ে যায়, তারপর আমরা গল্প শুনতে পারি। তো আজকের এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো আমাকে বলো। আমার তো বেশ স্পুকি লেগেছে। আমি ভাবছি একটা 10 বছরের মেয়ের সামনে এত কিছু হয়ে যাওয়া তার মার সাথে, তার কেমন ফিল হয়েছে, মানে একটা অদ্ভুতই ফিল। তো যাই হোক, আজকের গল্পটা যদি ভালো লাগে, আমার নিউ ইয়ারের ফার্স্ট এপিসোড ফ্রাইটিং ফ্রাইডে যদি ভালো লাগে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করো, কমেন্ট করলে আমার ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে আর একটা স্পুকি ফ্রাইটিং ফ্রাইডের এপিসোড নিয়ে। তো চলো বাই।